ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যে যে ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সংকট এবং সরকার এই সংকট মোকাবেলার জন্য কি উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে। আপনারা জানেন যে আমরা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে ক্রুড অয়েল আমদানি করি, যেটা হরমুজ প্রণালী দিয়ে আমদানি হয়। কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে, ফলে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ব্যাহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এবং তার প্রভাবে সরকার যখন দেশবাসীকে একটু সচেতন করার চেষ্টা করছিল যে আমরা যাতে অপচয় না করি, সেই সময় আমাদের মোটরসাইকেল ব্যবহারকারী প্রাইভেট কার বা বাস ট্রাক তারা পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় অনেক বেশি তেল নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। ফলে সরবরাহ ব্যবস্থা সামান্য একটু বিঘ্নিত হয়েছে, আপনারা সেটা জানেন। কিন্তু সরকার থেমে নেই। আমরা আজকে যে আপডেট, সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আমদানির ব্যবস্থা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে আমাদের প্রতি মাসে 3,80,000 টন ডিজেলের চাহিদা রয়েছে, যেগুলি আমাদের বাস ট্রাক চলে এবং অন্যান্য যেসব আমরা অনেকে ক্যাপটিভ জেনারেটর ইউজ করি বা বাসায় যে সব ছোটোখাটো জেনারেটর ইউজ হয়, বিদ্যুৎ কেন্দ্রে ইউজ হয়, সেসব ডিজেল। তো এর মধ্যে 1 লাখ টনের উপরে আমাদের আগে থেকেই মজুদ আছে এবং আরও 2,80,000 টন সরকার এই ইরান যুদ্ধের পরে অন্যান্য বিকল্প উৎস থেকে আমদানি নিশ্চিত করেছে এবং সেগুলি কিছু অলরেডি সমুদ্রে আছে, কিছু জাহাজের তেল উঠতেছে এই অবস্থায়। ফলে আজকে এই মুহূর্তে আমরা বলতে পারি যে মার্চ মাসে ডিজেলের কোনো সংকট হওয়ার কোনো কারণ নেই। আর যে অকটেন এবং পেট্রোল, এ দুটা পণ্য বাংলাদেশ কখনোই আমদানি করে না। আমাদের যে গ্যাস ক্ষেত্র আছে সেখান থেকে কিছু তেল পাওয়া যায়, সেই তেল রিফাইন করলে সেখান থেকে অকটেন এবং পেট্রোল আমরা পাই, যেটা দিয়ে আমাদের দেশে প্রাইভেট কার, জিপ এবং মোটরসাইকেল চলে। ফলে এ দুটা কখনোই আমদানি করতে হয় না, আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে যেটা পাই সেটা দিয়ে আমাদের চাহিদা সবসময় মিটে যায়। কিন্তু এখন মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলি একসঙ্গে সবাই যে পাম্পে ভিড় করায় এবং সবাই ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার চেষ্টা করায় পেট্রোল পাম্পগুলোতে এক ধরনের সংকট দেখা দিয়েছে। সরকার বলছে যে এই সিচুয়েশন সবাই যদি আগের মতো অ্যাজ ইউজুয়াল চাহিদা অনুযায়ী তেল নেয় তাহলে কিন্তু এই সংকটটা থাকবে না। এটা এখনকার পর্যন্ত আপডেট। এবং আজকে সকালে আমাদের জ্বালানি মন্ত্রণালয় এবং বিপিসি তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সিচুয়েশন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতিটা কোন অবস্থায় আছে, বাংলাদেশ কোথা থেকে কী ইম্পোর্ট করতেছে এবং চাহিদা কীভাবে এই সংকটটা মোকাবেলা করা যায়, এই সংক্রান্ত একটা ব্রিফ প্রধানমন্ত্রীকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে জ্বালানি তেল প্রয়োজনে আমাদের দেশের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য যাতে কখনোই সংকট না হয়, সে কারণে বিভিন্ন বিকল্প উৎসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং কোনো অবস্থাতেই দেশে যাতে জ্বালানি তেলের কোনো সংকট না হয়, এটুকু আমরা আপডেট জানালাম। আপনারা জানেন যে গতকাল সরকার তেল রেশনিংয়ের একটা উদ্যোগ নিয়েছে, তেল এবং গ্যাসের যাতে সংকট না হয় দেশে, সে কারণে সরকার সার কারখানাগুলোকে গ্যাস বন্ধ করে দিয়েছে, বন্ধ করে সেটা এমনি অন্যান্য জায়গায় ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনেও সরকার কিছু গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ ভাই। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, আমরা তার কাছ থেকেও বিস্তারিত জানবো। আব্দুল ভাই, আপনার যদি আজকের আপডেট সম্পর্কে কিছু জানার থাকে সেটা জিজ্ঞেস করতে। হ্যাঁ, আমি শুনছিলাম আপনি যখন বলছিলেন আজকের আপডেট সম্পর্কে, আপনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জ্বালানি বিভাগকে নির্দেশনা দিয়েছে বিকল্প উৎস থেকে যাতে তেল সংগ্রহ করা হয় এবং আপনি বলছিলেন পাইপলাইনে কিছু তেল আছে। আপনি কি আপডেট যখন নেন তখন কি আপনি এই তথ্য জানেন কিনা যে পাইপলাইনে আসলে কি পরিমাণ তেল দেশে আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বা বিকল্প উৎসগুলো বাংলাদেশকে কি ধরনের ভরসা দিচ্ছে? হ্যাঁ, এ বিষয়ে কথা হয়েছে যে আমাদের মাসে 3,80,000 টন ডিজেল লাগে, এর মধ্যে 1 লাখ টনের মতো মজুদ আছে। 2,80,000 টন বাংলাদেশ ফাইনাল করেছে এবং তার কিছু অলরেডি অন দ্য ওয়ে আছে, সমুদ্র পথে আছে, কিছু জাহাজীকরণ হচ্ছে। এর বাইরে আরও 1 লাখ টন যেটা আগে থেকেই বাংলাদেশের চুক্তি আছে 1 লাখ টন ডিজেলের। তো যাদের সাথে চুক্তি আছে তারা এখনও বাংলাদেশকে বলে নাই যে তারা তেল সরবরাহ করতে পারবে না।
তো তারপরেও আমাদের সরকার বিকল্প উৎস ঠিক করে রেখেছে। যদি আগে থেকে যাদের সাথে কন্ট্যাক্ট আছে তারা যদি বলে যে তারা দিতে পারবে না, তাহলে বিকল্প উৎস থেকে তারা এই সম পরিমাণ তেল ইনপুট করার রাস্তা তারা খোলা রেখেছে। ফলে মন্ত্রণালয় থেকে আজকে আমাদেরকে এনশিওর করা হয়েছে যে টোটাল মার্চ মাসে যে পরিমাণ ডিজেল আমাদের দরকার 3,80,000 টন, 3,80,000 টন, সেটা নিয়ে আমাদের কোনো সংকটের কোনো কারণ নেই। কিন্তু আপনি এই মুহূর্তে রিজার্ভ সম্পর্কে আমরা যেটা মানে গত 2 দিন ধরে শুনছিলাম যে বাংলাদেশের মজুদ কমে গেছে, জ্বালানি তেলের বিশেষত ডিজেলের মজুদ কমে গেছে। এই আজকে আসলে কি পরিমাণ মজুদ আছে এই তথ্য কি আপনার কাছে আছে? দেখেন, আজকের মজুদ স্পেসিফিক কথা সেই সম্পর্কে আপডেট নেই, কিন্তু এটা তো হচ্ছে আমাদের তেল কিন্তু সবসময় আসতে থাকে, ইউজ হইতে থাকে। আপনি জানেন যে ইরান যুদ্ধটা শুরু হয়েছে আজকে 6ষ্ঠ দিন কি 7ম দিন। ফলে প্রথম 2 দিন আমাদের হচ্ছে কিন্তু সব দেশেরই, শুধু বাংলাদেশ না দুনিয়ার সব দেশেই একটা হচ্ছে মানে তার এনার্জি সিকিউরিটিটা কোন পর্যায়ে যাবে, সে মিডল ইস্ট থেকে আনতে পারবে কি পারবে না, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশনে ছিল। ফলে কেউ অল্টারনেটিভ সোর্স খোঁজ করে নাই। কিন্তু ইরান যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিছে তখনই কিন্তু সব দেশ চেষ্টা করছে এবং বাংলাদেশও চেষ্টা করছে। এবং বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশ প্রয়োজনে বেশি দাম দিয়ে হলেও তারা হচ্ছে আমদানিটা একদম সুরক্ষিত রাখার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে এলএনজির ক্ষেত্রে সরকার প্রায় দ্বিগুণ দামে 2 কার্গো এলএনজি কেনার মানে চুক্তি করেছে এবং সেগুলো এই সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহে হয়তো দেশে পৌঁছাবে। হ্যাঁ, এছাড়া আমাদের হচ্ছে ভারত থেকে কিন্তু প্রতি মাসে 1,80,000 টন জ্বালানি তেল আমদানির একটা চুক্তি আছে এবং সে তেল ভারত হচ্ছে নিয়মিত তারা সরবরাহ করছে। কিন্তু আমাদের যে পার্বতীপুরে যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা হচ্ছে 5,000 টনের স্টোরেজ ক্যাপাসিটি। মন্ত্রণালয় বলছে যে আমাদের স্টোরেজ সক্ষমতা যদি আরও বেশি থাকতো। আপনি জানেন যে ভারত, রাশিয়া সব বিভিন্ন জায়গা থেকে তেল আমদানি করতে পারছে, তাদের নিজস্ব কিছু তেল আছে। ফলে ভারতের হচ্ছে তেলের ক্রাইসিস নাই। ফলে আমরা হয়তো ভারত থেকে আরও বেশি তেল আমদানি করতে পারতাম যদি আমাদের স্টোরেজ ক্যাপাসিটিটা আর একটু ভালো থাকতো। কিন্তু আজকে যে রেশনিংটা হচ্ছে, মানে গতকালকে সরকারের অর্ডার থেকে আপনার মোটরসাইকেল প্রতি 2 লিটার, আপনার প্রাইভেট কারের ক্ষেত্রে যে 10 লিটার এবং আপনার মাইক্রোবাস বা এসইউভি টাইপের যে গাড়িগুলো আছে সেক্ষেত্রে 20 থেকে 25 লিটার এবং ট্রাক এবং বাসের ক্ষেত্রে সর্বোচ্চ 250 লিটার। এই রেশনিংটা কিন্তু মানে আপনার মেনটেন করা পেট্রোল পাম্পগুলোর জন্য বেশ কষ্টকর হচ্ছে। এত বেশি লাইন হচ্ছে এবং কাস্টমারদের মানে যে ধরনের আচরণ সবাই করে আর কি, যে কেন আপনি দিবেন না ভাই, আমার এটা দরকার, আমার 2 লিটারে হবে না, আমি অনেক দূরে যাব, নানান অজুহাত খাড়া করা। এবং মানে কেউ কেউ বলছে যে একই ব্যক্তি এই পাম্প থেকে 2 লিটার নিচ্ছে, সে চলতে চলতে সামনে আরেকটা পাম্প পেয়ে যাচ্ছে, সে সেখান থেকে আরেকটা 2 লিটার নিচ্ছে এবং যতক্ষণ না তার ট্যাঙ্কি ফুল হচ্ছে ততক্ষণ সে এই সংগ্রহ করাটা থামাচ্ছে না। তো মানে ফলে এই সরকার যে 2 লিটারের একটা লিমিট তৈরি করেছে সেটা কিছুটা প্রভাব ফেলছে, কিন্তু মানে খুব যে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারছে সেরকম কিন্তু না আর কি। ধরেন সে যদি ওইভাবে সংগ্রহ করতে থাকে তাহলে সে হয়তো 5টা জায়গায় ঘুরে সংগ্রহ করলো, কিন্তু সে কিন্তু অতিরিক্ত সংগ্রহ করা কাজটা ঠিকই করে ফেললো। এই অতিরিক্ত সংগ্রহটা একটা মানে চাপ সরকারের উপরে যেমন তৈরি করেছে, পাশাপাশি কিন্তু আমাদের মানে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্কও তৈরি করেছে যে আসলে কি হবে। তো আপনি যেটি বলছিলেন যে সরকারের উদ্যোগ রয়েছে, সরকারের আসলে সেই পাশাপাশি আপনি আরেকটি কথা বলেছেন, আমরা যারা এই যে অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করছি, অকটেন সংগ্রহ করছি, তাদের আসলে এই জিনিসটা খুব পরিষ্কার করে জানা দরকার যে বাংলাদেশ কিন্তু পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমদানি নির্ভর নয় এবং এইটা সরকার সবসময় দিতে পারবে। ডিজেল নিয়ে বাংলাদেশের যদিও কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় আন্তর্জাতিক কারণে, কিন্তু পেট্রোল অকটেনের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি সরকারকে হতে হবে না বা জনগণও সেই সব পর্যায়ে পড়বে না। ফলে এইটির সাপ্লাই সবসময় ঠিক থাকবে। আপনি আরেকটি প্রসঙ্গ বলছিলেন যে সরকার বিকল্প উৎস থেকে সংগ্রহ করা, আমিও এই বিষয়ে কিছু খোঁজখবর রাখছিলাম। সেইখান থেকে আমি যতটা জেনেছি যে আমাদের যে স্পট মার্কেট থেকে জ্বালানি তেল সংগ্রহ করার উদ্যোগটা আমাদের বিপিসি নিয়েছে। আমরা এতদিন শুনে আসতাম যে স্পট মার্কেট থেকে আমরা শুধুমাত্র এলএনজি সংগ্রহ করি, এখন কিন্তু সরকার জ্বালানি তেল স্পট মার্কেট থেকে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এবং সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের সাথে সরকার খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে যাতে তারা তাদের যে সমস্ত সাপ্লায়ার আছে, আপনি জানেন যে সিঙ্গাপুর কিন্তু হচ্ছে মানে তাদের তেলের খনিজ নেই,
কিন্তু তেল পরিশোধনের দিক দিয়ে এই অঞ্চলে তারা কিন্তু অনেক এগিয়ে আছে। এবং শুধু তারা পরিশোধন মানে নিজেদের দেশে নিজেদের কোম্পানিতে করে এরকম না, বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে বড় বড় কোম্পানি পরিশোধন করে সেইখানে তাদের হচ্ছে তেল সংগ্রহ করার নানান ধরনের চুক্তি তারা করে রেখেছে তাদের কাছ থেকে। ফলে সিঙ্গাপুরের এই সক্ষমতা এই মুহূর্তে আছে এবং তাদের সাথে সরকার খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি সরকার ক্রুড অয়েলও সংগ্রহ করার জন্য চেষ্টা করছে, যেগুলো একটু দূরের দেশ থেকে, আফ্রিকান বা বিভিন্ন দেশ থেকে, সেখান থেকে আসতে যদিও সময় লাগবে। কিন্তু সমস্যা যেটি হয়েছে, আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশ আসলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে তেল নিয়ে আসে, এখান থেকে প্রধানত ক্রুড অয়েল আনে, অপরিশোধিত জ্বালানি তেল আনা হয়। আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে তাদের যে হচ্ছে রিফাইন ক্যাপাসিটি, তারা যে ধরনের তেল রিফাইন করে সেখানে দুই ধরনের তেলকে বলা হয়। আরব লাইট নামে একটা তেল আছে, মানে যেটা সৌদি আরব থেকে পাওয়া হয়, আরব লাইট বলা হয়। আরেকটা তেল হচ্ছে মার্বন। মার্বনটা আসলে এটা সংযুক্ত আরব আমিরাতের একটা জায়গার নাম, সেইখানে থেকে উৎপাদন হওয়ার কারণে আসলে এই তেলের নামও অনেকটা মার্বন হয়ে গেছে। এই দুটো তেল প্রধানত আমাদের ইআরএল তারা হচ্ছে পরিশোধন করে এবং সাপ্লাই দেয়। তো এইটার পরিমাণ যে খুব বেশি তা না, 12 থেকে 14 লাখ টন প্রতি বছর করা হয়, বাকিটা কিন্তু আমাদের পরিশোধিত তেলই আমদানি করা হয়। আমরা আশা করছি যে সরকার হয়তো এই পরিশোধিত তেল আরও বেশি সংগ্রহ করার সুযোগ পাবে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই এখন তেল সরবরাহ করার ব্যাপারেও আগ্রহ দেখানো হচ্ছে আর কি। মানে যেহেতু দাম একটু বেড়ে গেছে, অনেকে মুনাফা করতে পারছে, ফলে আমরা এটাও জানতে পারছি যে অনেকের কাছেই হচ্ছে পরিশোধিত তেল আছে এবং তারা সরবরাহ করার ব্যাপারে তাদের ইন্টেন্ট প্রকাশ করছে আর কি। আপনাকে আরেকটা খবর দিয়ে রাখি যে আজকে ব্লুমবার্গ একটা নিউজ করেছে যে আমরা জানি যে ইরান যুদ্ধের সময় হচ্ছে একটা মিসাইল হচ্ছে কাতারের যে এলএনজি প্লান্ট সেখানে যে হিট করে এবং তার প্রেক্ষিতে কাতার হচ্ছে তাদের এলএনজি প্লান্টের উৎপাদন বন্ধ করে দিয়েছিল। এবং আমরা কিন্তু কাতার এবং ওমান থেকেই সবচেয়ে বেশি এলএনজি আমদানি করি আর কি। আজকে ব্লুমবার্গ নিউজ করেছে যে তারা কাতার হচ্ছে আবার এলএনজি এক্সপোর্ট শুরু করেছে এবং প্রথম যে জাহাজটা কাতার থেকে ছাড়ছে সেটা হচ্ছে বাংলাদেশে আসবে এলএনজি। খুবই ভালো। ফলে আমাদের এর বাইরে সিঙ্গাপুর থেকে আপনি নিউজ করেছেন যে সিঙ্গাপুর থেকে বেশি দামে হলেও সরকার 2 কার্গো এলএনজি স্পট মার্কেট থেকে কিনেছে। ফলে আমাদের হচ্ছে এলএনজির সংকটটা বা গ্যাসের সংকটটাও কিন্তু মোটামুটি হচ্ছে ম্যানেজেবল চলে গেছে। এবং আমি আজকে জ্বালানি বিভাগের সাথে কথা বলছি যে তারা প্রধানমন্ত্রীকে যে এস্টিমেটটা দিয়েছে, হিসাবটা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ফার্নেস অয়েলের যে পরিমাণ মজুদ আছে সেটা দিয়ে হচ্ছে 50 দিনের চাহিদা মেটানো যাবে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ কেন্দ্র যারা ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে তাদের হচ্ছে 50 দিন পর্যন্ত হচ্ছে, আর যদি ইম্পোর্ট নাও হয় তারা 50 দিন পর্যন্ত তাদের বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যেতে পারবে। ফলে এখানেও কিন্তু আমাদের ক্রাইসিস নাই। অর্থাৎ ওভারঅল হচ্ছে আমাদের মানে আমাদের ধরেন দেশে যে গ্যাস উৎপাদন হয়, প্রাকৃতিক গ্যাস, আপনি নিশ্চয় জানেন যে প্রতিদিন আমরা মানে সরকার আমাদের জাতীয় গ্রিডে 265 থেকে 290 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। এর মধ্যে আপনার 90 থেকে 95 কোটি ঘনফুট গ্যাস দেওয়া হয় হচ্ছে আমদানি করা এলএনজি থেকে, আর বাকি যে 200 কোটি ঘনফুট এটি কিন্তু আমাদের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসই সরকার সরবরাহ করে। ফলে আপনি যে তথ্য দিলেন, যদি ফার্নেস অয়েলের থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকে এবং পাশাপাশি যদি গ্যাসের মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় সেগুলোও যদি তাদের সক্ষমতার কিছু অংশও ব্যবহার করতে পারে, তাহলে এই যে সামনের যে মৌসুম আসছে এখানে বিদ্যুতের যে বাড়তি চাহিদা সেখানে খুব যে ভোগান্তির মধ্যে পড়তে হবে এমন কিন্তু নয়। পাশাপাশি আপনার জ্বালানি তেলের যে তথ্য আপনি বলছেন, সেখানে বড় মৌসুমের যে বাড়তি চাহিদা তৈরি হয় জ্বালানি তেলের জন্য, বা বড় মৌসুমে কিন্তু সেচের জন্য বিদ্যুতেরও কিন্তু চাহিদা তৈরি হয়, ওখানে বিভিন্ন পাম্প বিদ্যুতের মাধ্যমে চলে। ফলে মানে খুব যে দুশ্চিন্তার কিছু এই মুহূর্তেই মানে আছে সেরকম মনে হচ্ছে না। পরিস্থিতি কেমন পরিবর্তন হয়, এটিকে আরও মারাত্মক রূপ ধারণ করে নাকি এটি আসলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে, তার উপরে নির্ভর করবে পরবর্তী সময়ের বাংলাদেশের পরিস্থিতি কি হয়। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ সময়ে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনলাম এবং সরকারের আজকে পর্যন্ত যে আপডেট আমরা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানেন যে ইরান কিন্তু শুরুতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও গতকাল তারা জানিয়েছে যে তারা হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র,
ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্র যারা হচ্ছে ইরানের উপর আক্রমণে সহযোগিতা করছে, তাদের তেলবাহী জাহাজগুলি ছাড়া অন্য দেশের তেলবাহী জাহাজ তারা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার ক্ষেত্রে কোনো বাধা দেবে না। এবং তারা এই উদ্যোগটা নিয়েছে মূলত চীনের অনুরোধের প্রেক্ষিতে। আপনারা জানেন যে হচ্ছে চায়না হচ্ছে ইরানের প্রচুর তেল ইম্পোর্ট করে এবং ইরানের অর্থনীতি অনেকটা চীনে তেল রপ্তানির উপর নির্ভরশীল। ফলে ইরান যদি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সাথে ঘনিষ্ঠ দেশগুলোর জাহাজগুলো শুধু আটকায়, অন্য জাহাজগুলো যদি হচ্ছে তেল পরিবহন করার সুযোগ দেয়, তাহলে কিন্তু বাংলাদেশেও হচ্ছে মিডল ইস্ট, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত থেকে তেল এবং ওমান, কাতার থেকে গ্যাস আনতে পারবে। আপনারা যেটা একটু আগে শুনলেন যে ব্লুমবার্গ নিউজ করেছে যে কাতার থেকে অলরেডি একটা শিপ এলএনজি নিয়ে রওনা দিয়েছে, যেটা বাংলাদেশ অভিমুখে আসছে। ফলে আমাদের সংকট সৃষ্টি হবে বা সংকট দীর্ঘায়িত হবে এরকম আমরা মনে করছি না। তবে তার মধ্যেও হচ্ছে যখন কোনো সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তখন দেশবাসী হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে যে অপচয় যতটা কমানো যায় এবং পরিমাণের বেশি না কেনা। আমরা যদি প্রত্যেকেই তার পরিমাণের মধ্যেই কিনি এবং প্রয়োজনে প্রতিদিন যদি একটু একটু করে কিনি, তাহলে কিন্তু সরকারের পক্ষেও এটা ম্যানেজ করা সম্ভব হবে। তো আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।